ওয়েলকাম ফ্রেন্ডস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমরা ক্লাস 8 এর রয়্যাল মার্টিন কোশ্চেন ব্যাংকের সেটগুলো সমাধান করছিলাম। আজকে 16 নম্বর সেটটা সমাধান করব। চলো 16 নম্বর সেটের প্রথমটা কি আছে? সঠিক উত্তর নির্বাচন করো। 1 এর 1 সঠিক উত্তর নির্বাচন করো। 1 এর 4 কে শতকরায় পরিণত করলে হয়। তাহলে এখানে 1 এর 4 কে শতকরায় পরিণত করতে বলছে। তাহলে ভগ্নাংশ দেওয়া আছে 1 এর 1 এর 1 এর 4 দেওয়া আছে, একে শতকরায় পরিণত করতে হবে। তাহলে শতকরায় পরিণত করতে হলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 এর 4 কে 100 দিয়ে গুণ করব, বাইরে পার্সেন্ট চিহ্ন। 4 দিয়ে 100 কে কাটলে কত হবে? 25। তাহলে এটা হবে 25%। তাহলে 1 এর 4 কে শতকরায় পরিণত করলে কত হচ্ছে? 25%। উত্তর হবে অপশন এ। তাহলে 1 এর 1 হলো। চলো 1 এর 2 এরটা দেখি। 1 এর 2 শূন্যস্থান পূরণ করো। লোক সংখ্যা অপরিবর্তিত থাকলে কাজের পরিমাণ বাড়লে সময় ড্যাশ লাগবে। তাহলে লোক সংখ্যা অপরিবর্তিত, কাজের পরিমাণ বাড়ছে, তার মানে বেশি কাজ করতে আমরা কি জানি? সময় বেশি লাগবে। কাজের পরিমাণ ও সময়ের মধ্যে সরল সম্পর্ক। তাহলে এখানে কাজের পরিমাণ বাড়লে সময় বেশি লাগবে। তাহলে শূন্যস্থানটাতে হবে বেশি। তাহলে 1 এর 2 শূন্যস্থানটাতে বসবে বেশি। 3-এও আবার একটা শূন্যস্থান আছে। দেখো কি বলছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হলো তাদের ড্যাশ। তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যা যদি হয় তাদের গসাগু কি হবে? সংখ্যা দুটির গুণফল। তাহলে এখানে বলা আছে লসাগু হলো তাদের ড্যাশ। তাহলে এই শূন্যস্থানে বসাবো শুধু গুণফল। চলো 4টা দেখি। শূন্যস্থান পূরণ করতে বলছে এটাও। একটি সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল ড্যাশটি সরলরেখা আঁকা যায়। তাহলে একটা সরলরেখার বাইরের কোনো বিন্দু দিয়ে ওই সরলরেখার সমান্তরাল ড্যাশটি সরলরেখা আঁকা যাবে। এখানে হবে একটি। তাহলে একটি সরলরেখা আঁকা যায়। 5এরটা কি বলছে? এবিসি ত্রিভুজের এবি সমান এসি এবং কোণ বিএসি সমান 80 ডিগ্রি হলে এসিবি এর সমান নির্ণয় করো। এখানে সমান নয়, হবে এসিবি এর মান নির্ণয় করো। তাহলে এবিসি ত্রিভুজের এবি সমান এসি। চলো ছবিটা আঁকি। তাহলে এবিসি ত্রিভুজের এবি সমান বলছে কি? এসি। আর কোণ বিএসি কত? 80 ডিগ্রি। এই কোণটা বলে দিয়েছে 80 ডিগ্রি। তাহলে কি চাইছে? কোণ এসিবি এর মান নির্ণয় করো। তাহলে এসিবি এই কোণটা সমান কত? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? ত্রিভুজ এবিসি এর, তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি। এবি সমান এসি। এবার আমরা জানি কি? ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোণগুলো সমান হয়। তাহলে এবি আর এসি যদি সমান হয় কি হবে? কোণ এবিসি সমান কোণ এসিবি। তাহলে এই কোণ দুটো সমান হবে। এবারে একটা কোণ কত বলে দেওয়া আছে? কোণ বিএসি বলে দেওয়া আছে 80 ডিগ্রি। এখানে বলে দেওয়া আছে কোণ বিএসি সমান 80 ডিগ্রি। তাহলে অতএব কোণ এবিসি প্লাস কোণ এসিবি সমান কত হবে? 180 মাইনাস 80। আমরা জানি কি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে একটা কোণ 80 ডিগ্রি বলে দেওয়া আছে, বাকি দুটো কোণের সমষ্টি কত হবে? 180 থেকে 80 বিয়োগ করবো, তাহলে হবে 100 ডিগ্রি। এবার আমরা কি পেলাম? কোণ এবিসি আর কোণ এসিবি এই দুটো কোণের সমষ্টি কত? 100 ডিগ্রি। আবার একটু আগে কি পেয়েছি? কোণ এবিসি আর কোণ এসিবি হচ্ছে সমান। তাহলে এখানে এই এসিবি কোণটা সমান কত হবে? 100 এর অর্ধেক হবে। অতএব কোণ এসিবি সমান 100/2 ডিগ্রি সমান 50 ডিগ্রি। তাহলে এসিবি এর মান নির্ণয় করতে বলেছিল। কত পেলাম? কোণ এসিবি এর মান হচ্ছে 50 ডিগ্রি। চলো পরের দাগটা দেখি। সঠিক উত্তরটি নির্বাচন করো। দুটি সমান্তরাল সরলরেখাকে অপর একটি সরলরেখা ছেদ করলে ভেদকের একই পার্শ্বের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি। তাহলে এটা একটা স্বতঃসিদ্ধ হিসাবে আমরা জানি যে একটি সরলরেখাকে, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি সরলরেখা ছেদ করে তাহলে ভেদকের একই পার্শ্বের অন্তঃস্থ কোণগুলির সমষ্টি হয় 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে এখানে উত্তর হবে অপশন সি 180 ডিগ্রি। 6টা হলো। চলো 7টা দেখি। 48 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:5 হলে জলের পরিমাণ নির্ণয় করো। তাহলে এখানে মিশ্রণটা দেওয়া আছে 48 লিটার, তাতে কি আছে? দুধ ও জল। দুধ ও জলের অনুপাত দেওয়া আছে 7:5। তাহলে জলের পরিমাণটা নির্ণয় করতে হবে। তাহলে দুধ ইস্টু জল সমান 7:5।
এরপরে 48 লিটার মিশ্রণে, তাহলে 48 লিটারে 48 লিটারে কি চাইছে? জলের পরিমাণ। 48 লিটারে জল আছে সমান, তাহলে 48 লিটারের মধ্যে বের করতে হবে 48 গুণিত জলের আনুপাতিক ভাগাকার কত? 5/12। তাহলে 12 দিয়ে 48কে কাটলে 4, 4 5 কত? 20। তাহলে 48 লিটারে জল কত থাকবে? 20 লিটার। বোঝা গেল? 48 লিটার মিশ্রণের মধ্যে জল থাকবে 20 লিটার। তাহলে 7এর দাগ হলো। 8এর দাগটা দেখি, সত্য বা মিথ্যা লেখো। যদি পি সমান এ কিউব প্লাস বি কিউব হয়, কিউ সমান এ প্লাস বি, আর আর সমান এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, তাহলে পি সমান কিউ আর। এটা সত্যি না মিথ্যা? তাহলে এখানে কি লেখা আছে দেখি। লেখা আছে পি সমান কিউ আর, পি সমান কিউ আর। এবার এখানে পি এর মান, এগুলোর মান বসাই। তাহলে পি এর মান কত দেওয়া আছে? পি এর মান হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব সমান কিউ আর, কিউ ইন্টু আর। তাহলে কিউ এর মান কত? কিউ এর মান হচ্ছে এ প্লাস বি ইন্টু আর এর মান কত? এ স্কোয়ার মাইনাস এ বি, স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এটা। তাহলে এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এটা যা আছে ঠিক আছে, তাহলে এটা কি হবে? সত্য হবে। তাহলে 1এর দাগ কমপ্লিট হলো। চলো পরে 2এর দাগ দেখি। 2এর দাগ বলছে যদি 7 মিটার কাপড়ের মূল্য 126 টাকা হয়, তাহলে তাহলে 81 টাকায় কত দৈর্ঘ্যের কাপড় পাওয়া যাবে? এটা ঐকিক নিয়মে করে ফেলি। 126 টাকায় কাপড় পাওয়া যায়, কতটা? 7 মিটার। 126 টাকায় কাপড় পাওয়া যাচ্ছে 7 মিটার। তাহলে 1 টাকায় কাপড় পাওয়া যাবে 7/126 মিটার। আর কত টাকায় বলেছে? 81 টাকায় কত দৈর্ঘ্যের কাপড় পাওয়া যাবে? তাহলে 81 টাকায় কাপড় পাওয়া যাবে 7 ইন্টু 81/126 মিটার সমান 7 দিয়ে যদি এটাকে কাটি, 7 একে 7, 5 56, 7 8 56, 18, 9 দিয়ে এটাকে কাটলে 9 দুগুণে 18, 9 9 81। তাহলে 9/2 আর কাটাকাটি যাবে না, তাহলে সমান 9/2 মিটার সমান এটাকে 4/1/2 বা 4.5 মিটার করতে পারি। বোঝা গেল? এটা হয় 4.5 মিটার করব, না হলে 4/1/2 মিটার করব। তাহলে চলো পরের দিকের অঙ্কটা দেখি। একটি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে এখানে ধরি বর্গক্ষেত্রটির বাহু, বাহু সমান x একক, অতএব বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান x স্কয়ার বর্গ একক। এরপরে 10% বৃদ্ধি করলে বা প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে ক্ষেত্রফলটা শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে বর্গক্ষেত্রটির বাহু 10% বৃদ্ধি করলে 10% বৃদ্ধি করলে হবে 10% বৃদ্ধি করলে হবে কতটা হবে? দেখো আগে ছিল কত? x, 10% বৃদ্ধি করলে হবে 110/100 এত একক। তাহলে এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে 11x/10 একক, 11x/10 একক। তাহলে 10% বৃদ্ধি করলে প্রতিটা বাহু কত হচ্ছে? 11x/10 একক। তখন ক্ষেত্রফল কত হবে? তাহলে অতএব তখন ক্ষেত্রফল হবে সমান 11x/10 এর স্কোয়ার সমান 121x স্কোয়ার বাই 10, 121x স্কোয়ার বাই 10, 10টারও বর্গ হবে, তাহলে 10-এর বর্গ হলে কত হবে? 100। তাহলে 121x স্কোয়ার বাই 100 বর্গ একক। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আগে কত ছিল? x স্কোয়ার বর্গ একক, আর এখন কত হলো? 121x স্কোয়ার বাই 100 বর্গ একক।
তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছে কতটা, তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান ক্ষেত্রফল বৃদ্ধি পায় সমান 121 এক্স স্কোয়ার বাই 100 মাইনাস এক্স স্কোয়ার বর্গ একক। আচ্ছা সমান এটা বিয়োগ করলে কত হবে, তাহলে এখানে 121 বাই 100 বিয়োগ করলে হবে 21 এক্স স্কোয়ার বাই 100 এত বর্গ একক। এবার এটাকে যদি পার্সেন্টেজে আনি তাহলে কি হবে, 21 এক্স স্কোয়ার বাই 100 আর নিচে কত আসবে এক্স স্কোয়ার, এটা বৃদ্ধি পাচ্ছে কততে, এক্স স্কোয়ারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে তখন সমান চিহ্নটা এখানটায় দেব, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে 21 এক্স স্কোয়ার বাই 100 ইন্টু 100%। তাহলে কি লেখা ছিল, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছিল 21 এক্স স্কোয়ার বাই 100 বাই এক্স স্কোয়ার, এটা লিখেছিলাম ইন্টু 100 দিয়েছিল পার্সেন্ট, ক্ষেত্রফল বৃদ্ধি পাচ্ছিল এত পার্সেন্ট, তাই তো। তাহলে সমান কি হবে, সমান 21 এক্স স্কোয়ার বাই 100 ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ইন্টু 100% সমান এক্স স্কোয়ার কেটে দেবো, 100 কেটে দেবো, সমান কত হবে 21%। তাহলে কি পেলাম, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 10% বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে কতটা, 21%। তাহলে 2 এর দাগ কমপ্লিট হলো, চলো 3 এর দাগটা দেখি কি বলছে। 3 এর দাগ গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে এখানে রাশিগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে প্রথম রাশি সমান কি হবে, প্রথম রাশি আছে 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার সমান এটাকে তাহলে 5 ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার এভাবে ভেঙে নিই। তারপরে আছে 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার, দ্বিতীয় রাশি 10 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এখানে 10কে কিভাবে ভাঙবো, 2 গুণিত 5-এ ভাঙবো, গুণিত পি স্কোয়ার কিউ স্কোয়ার আছে, এটা লিখবো পি স্কোয়ার গুণিত কিউ স্কোয়ার। তৃতীয় রাশি কি আছে, তাহলে তৃতীয় রাশি দেওয়া আছে 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউব, তাহলে 25 পি টু দি পাওয়ার 4 কিউ কিউব। তাহলে এটাকে ভাঙবো কিভাবে, 5 গুণিত 5 বা 5-এর স্কোয়ার করতে পারি ইন্টু পি টু দি পাওয়ার 4 ইন্টু কিউ কিউব। তাহলে এবার তিনটেকে ভাঙা হয়ে গেছে, এদের গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে গসাগু কি পাবো, অতএব গসাগু সমান, গসাগু বের করার জন্য সাধারণ উৎপাদক দেখবো তিনটেতেই কি আছে, তিনটেতে যা মিলবে তার মধ্যে ছোটটা নেব। তাহলে এখানে 5 আছে তিনটেতেই, দেখো সবচেয়ে কম আছে একটা 5, তাহলে একটা 5 নেব, গুণিত পি সব জায়গাতেই আছে, পি এর পাওয়ার সব ছোট কত আছে পি স্কোয়ার, তাহলে ইন্টু পি স্কোয়ার ইন্টু কিউটাও সব জায়গায় আছে, কিউর পাওয়ার সবচেয়ে কম কত আছে কিউ স্কোয়ার, তাহলে 5 পি স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার সমান 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে রাশি তিনটার গসাগু কত হলো, 5 পি স্কোয়ার কিউ স্কোয়ার। চলো পরের দাগ দেখি, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে 2-এর 4 তুলে ফেলি অঙ্কটা, পি কিউব প্লাস কিউব কিউব বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাজিত পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। তাহলে এখানে এটাকে যদি উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো, এই প্রথমটা আছে পি কিউব প্লাস কিউ কিউব, এখানে স্কোয়ার লেখা হয়েছে তাহলে এটা কিউব আছে, পি কিউব প্লাস কিউ কিউব সমান কি হবে, এ কিউব প্লাস বি কিউব সমান এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি করলাম, এ কিউব প্লাস বি কিউবের সূত্র বসালাম, নিচে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসবে, তাহলে সমান এ প্লাস বি মানে পি প্লাস কিউ ইন্টু
পি মাইনাস কিউ, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে ভাগ চিহ্নটা গুণ করব, তাহলে পি মাইনাস কিউটা উপরে যাবে আর নিচে আসবে কি পি প্লাস কিউ। এবার দেখো এখানে পি মাইনাস কিউ কেটে যাবে, পি প্লাস কিউ কেটে যাবে, তাহলে কি পড়ে থাকছে, উপরে থাকছে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, আর নিচে থাকছে পি প্লাস কিউ। তাহলে এটা সরল করলে কত পেলাম, সরলতম মান হচ্ছে এটা। বোঝা গেল? চলো পরেরটা দেখি। 2-5 উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, তাহলে এটা মিডল টার্ম করতে হবে। এটা মিডল টার্ম করলে কতই ভাঙবো, 6 আর 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস এক্স প্লাস 12 সমান, এই দুটো থেকে কমন যাবে, কি কমন যাবে, এক্স কমন যাচ্ছে, তাহলে এখান থেকে এক্স কমন নিলে এক্স প্লাস 6 প্লাস এখান থেকে কমন কমন কত যাবে, এখান থেকে কমন যাচ্ছে তাহলে এটা ছিল এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12, তাহলে এখানে 12কে ভেঙে 7 করতে হবে, 12কে ভেঙে 7 করতে হলে 4 3 12তে ভাঙবো, তাহলে 4 আর 3 যোগ করলে হয় 7, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 3x প্লাস 12 সমান, এই দুটো থেকে কি কমন যাবে, এক্স কমন যাবে, এক্স কমন নিলে এক্স প্লাস 4, আর এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে 3, তাহলে প্লাস 3 কমন গেলে এখানে থাকছে এক্স প্লাস 4, এবারে কমন যাবে এক্স প্লাস 4, তাহলে পড়ে থাকবে এক্স প্লাস 3 হলো। তাহলে এটাকে উৎপাদকের বিশ্লেষণে কি পেলাম, এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 3, তাহলে 5এরটা হলো। চলো 6এরটা দেখে। তাহলে পাশের চিত্রে এবি সমান এসি এবং কোণ এসিডি 112 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান নির্ণয় করো। তাহলে ছবিটা আঁকি। এখানে এই কোণটা দেওয়া আছে কত, 112 ডিগ্রি, আর বলা আছে এবি সমান এসি, এবি আর এসি সমান কোণ এসিডি 112 ডিগ্রি হলে ত্রিভুজ এবিসি এর কোণগুলির মান। এবি এবং এসি সমান বলা আছে, তাহলে আমরা জানি কি সমান বাহুর বিপরীত কোণগুলো সমান হয়, তাহলে এই কোণ দুটো সমান হবে। আর এখানে ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তাহলে এখানে দেখো এটা হচ্ছে কি বহিস্থ কোণ, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হয়েছে, তাহলে এর কোণ এসিডি হচ্ছে কি বহিস্থ কোণ, আর আমরা জানি কি ত্রিভুজের বহিস্থ কোণটার মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হয়। তাহলে ত্রিভুজ এবিসি এর এবি সমান বলা আছে এসি, কোণ এসিডি সমান 112 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা জানি কি একটু আগে বললাম ত্রিভুজের বহিস্থ কোণটির মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সঙ্গে সমান হয়, তাহলে এখানে কোণ এসিডি সমান কি, কোণ এবিসি প্লাস কোণ বিএসসি প্লাস কোণ বিএসসি। তাহলে দেখো এখানে কোণ এসিডি সমান কোণ এবিসি প্লাস কোণ বিএসসি, যেহেতু বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দুটির সঙ্গে সমষ্টির সঙ্গে সমান হয়। আচ্ছা, এখানে কোণ এসিডি কত দেওয়া আছে, 112 ডিগ্রি, তাহলে এখানে আমরা আগে কোন কোণটা পাবো, আগে আমরা এই কোণ এসিবিটা বের করে নিতে পারবো। তাহলে কোণ এসিবি সমান কত হবে, কোণ এসিবি সমান 180 মাইনাস 112 ডিগ্রি সমান, বিয়োগ করলে 2 আছে 10, 8 হলে, একটা এখানে আসছে 2 আছে 8, 6 হলে
এক এক মিলে গেলে 0, তাহলে 68 ডিগ্রি। তাহলে কোণ এসিবি সমান কত হলো? 68 ডিগ্রি। কি করে পেলাম? দেখো এখানে একটি সরলরেখার উপর অপর একটি সরলরেখা দণ্ডায়মান হয়েছে, তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে তাদের সমষ্টি কত হবে? 180 ডিগ্রি। এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। একটা দেওয়া আছে 112, তাহলে আরেকটা কোণ কত পাবো? কোণ এসিবি সমান 180 মাইনাস 112 ডিগ্রি সমান 68 ডিগ্রি। এবার এসিডি কোণটা এবিসি আর বিএসি কোণের সমষ্টির সঙ্গে সমান হবে। তাহলে এখানে এই ত্রিভুজটার একটা কোণ পেয়ে গেলাম 68 ডিগ্রি, তাই তো? তাহলে এই দুটো কোণ মিলে কত হবে? 112 ডিগ্রি হবে। আর এখানে দেখো আমরা কি পেয়ে আছি? এবি সমান এসি বলা আছে। ত্রিভুজ এবিসি এর এবি সমান এসি বলা আছে। তাহলে কোণ এসিবি সমান যদি 68 ডিগ্রি হয়, তাহলে এবিসি সমান কত ডিগ্রি হবে? 68 ডিগ্রি হবে। যেহেতু একটা ত্রিভুজের দুটো বাহু যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত কোণগুলোও সমান হবে। তাহলে এখানে কোণ এবিসি কোণ এবিসি তাহলে কোণ এবিসি সমান কোণ এসিবি সমান 68 ডিগ্রি। তাহলে এই কোণটা 68 ডিগ্রি হলে এটাও পেয়ে গেলাম 68 ডিগ্রি। তাহলে এবারে এই কোণটা কি করে পাবো? তাহলে কোণ বিএসি সমান, অতএব কোণ বিএসি সমান 180 মাইনাস 68 প্লাস 68 ডিগ্রি সমান 180 ডিগ্রি মাইনাস 8 8 16 6 হাতে 1 6 6 12 1 13 136 ডিগ্রি বিয়োগ করলে কত হবে? 6 আছে 10 4 হলে, একটা এখানে আসছে 4 আছে 8 4 হলে, তাহলে 44 ডিগ্রি। তাহলে এই কোণটার মান কত পেলাম? 44 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর তিনটা কোণের মান পেয়ে গেলাম। কোণ বিএসি সমান 44 ডিগ্রি, কোণ এবিসি আর এসিবি দুটো কোণ সমান, দুটোই 68 ডিগ্রি করে। তাহলে 2 এর দাগ কমপ্লিট হলো। চলো 3 এর দাগ দেখি। 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত, 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারে। 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর অপর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে কত দিনে কাটতে পারবে? এই অঙ্কটা 4 নম্বর সেটে তোমাদের দেওয়া আছে। 4 নম্বর সেটে এই অঙ্কটা দেওয়া আছে, সেখানে এটা সমাধান করা হয়েছে, এটা দেখে নেবে। এখন একই অঙ্ক বারবার রিপিট হচ্ছে, এগুলো দুবার তিনবার করে দেওয়া আছে, সেই অঙ্কগুলো এখন আর করছি না। তাহলে এটা 4 নম্বর সেটে করে দেওয়া আছে, দেখবে। 2 এরটা, 3টি বোতলের আয়তনের অনুপাত 5:3:2 এবং বোতল 3টি ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:3, 1:2 ও 1:3। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হলো। নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত নির্ণয় করো। তাহলে 3টি বোতলের আয়তনের অনুপাত কত? 5:3:2। 3টি বোতলের আয়তনের অনুপাত 5:3:2। ধরি বোতল 3টির আয়তন যথাক্রমে 5 লিটার, 3 লিটার ও 2 লিটার। তাহলে অনুপাত যেটা দেওয়া ছিল, আমরা বোতল 3টির আয়তনগুলো সেটাই ধরে নিলাম। তাহলে 5 লিটার, 3 লিটার ও 2 লিটার। এরপরে বলছে 3টি বোতল ফিনাইল ও জলের মিশ্রণে পূর্ণ আছে। বোতল 3টিতে ফিনাইল ও জলের অনুপাত পরপর দেওয়া আছে, অনুপাতগুলো। প্রথম বোতলের 1/3 অংশ, দ্বিতীয় বোতলের 1/3 অংশ, তৃতীয় বোতলের 2/3 অংশ মিশ্রণ একত্রে মেশানো হয়েছে। তাহলে প্রথম বোতলের কত লিটার মিশ্রণ আছে বলে ধরেছি আমরা? প্রথম বোতলের আয়তন ধরেছি 5 লিটার, তাহলে তার 1/3 অংশ সমান কত হবে? 5/3 লিটার।
তাহলে এই 5/3 লিটারের মধ্যে ফিনাইল আর জল কতটা করে আছে বের করব। তাহলে প্রথম বোতলে ফিনাইল ইস্টু জল সমান 2:3। আর প্রথম বোতলের কত অংশ মেশানো হয়েছে? প্রথম বোতলের 5/3 অংশ। তাহলে প্রথম বোতলের প্রথম বোতলের 1/3 অংশ। তাহলে প্রথম বোতলের 1/3 অংশ সমান 5/3 লিটার। যেহেতু প্রথম বোতলে কতটা আয়তন ধরেছি 5 লিটার, তাহলে প্রথম বোতলের 1/3 অংশ সমান হবে 5/3 লিটার। তাহলে প্রথম বোতলের 1/3 অংশ সমান 5/3 লিটার। এই তাহলে 5/3 লিটারে ফিনাইল কতটা আছে? অতএব প্রথম বোতলে ফিনাইল আছে সমান 5/3 গুণিত এদের আনুপাতিক ভাগ আর কত? প্রথম বোতলে ফিনাইল ও জলের অনুপাত দেওয়া আছে 2:3। তাহলে ফিনাইল কতটা হবে? 2/5 এত লিটার সমান 5 কেটে গেলে 2/3 লিটার। তাহলে প্রথম বোতলে ফিনাইল আছে কতটা? 2/3 লিটার। এবং প্রথম বোতলে জল আছে সমান, এখানে ওই 5/3 লিটারের মধ্যে বের করতে হবে। তাহলে 5/3 গুণিত জলের আনুপাতিক ভাগ কত হবে? 3/5 এত লিটার সমান, এখানে দেখো এই 5 কেটে গেল, তাহলে থাকবে 3 কেটে গেল, তাহলে থাকছে কত? 1 লিটার। তাহলে প্রথম বোতলে ফিনাইল কতটা পেলাম? 2/3 লিটার। আর জল কতটা পেলাম? 1 লিটার। এটা লিখে রাখি, পরে লাগবে, বোর্ডটা মুছতে হবে। এবারে দ্বিতীয় বোতলেরটা ঠিক একই রকম ভাবে বের করব। তাহলে দ্বিতীয় বোতলে ফিনাইল ইস্টু জল সমান, দ্বিতীয় বোতলে ফিনাইল ও জলের অনুপাত কত দেওয়া আছে? 1:2। তাহলে 1:2। আর দ্বিতীয় বোতলের 1/2 অংশ, তাহলে দ্বিতীয় বোতলের 1/2 অংশ সমান কত হবে? দ্বিতীয় বোতলে কতটা ছিল? 3 লিটার। দ্বিতীয় অনুপাতে দেওয়া আছে, আয়তনের অনুপাত দেওয়া আছে 3, তাহলে ওটাকে ধরেছিলাম 3 লিটার। তাহলে এখানে হবে 3 গুণিত 1/2 লিটার সমান 3/2 লিটার। তাহলে এই 3/2 লিটারের মধ্যে জল কতটা, ফিনাইল কতটা বের করবো। অতএব দ্বিতীয় বোতলে ফিনাইল আছে তাহলে দ্বিতীয় বোতলে ফিনাইল কতটা থাকবে? 3/2 লিটারের মধ্যে। আর আনুপাতিক ভাগ আর কত? 1/3। তাহলে এখানে 3 কেটে গেলে সমান কত থাকবে? 1/2 লিটার। তাহলে দ্বিতীয় বোতলে ফিনাইল থাকছে 1/2 লিটার, এখানে সমান চিহ্নটা দেব। আচ্ছা, এবং দ্বিতীয় বোতলে জল আছে সমান, দ্বিতীয় বোতলে জল কতটা থাকবে? দেখো 3/2 লিটারের মধ্যে বের করতে হবে। আর জলের আনুপাতিক ভাগ আর কত? 2/3। তাহলে এত লিটার সমান, এখানে 3 কেটে গেল, 2 কেটে গেল, তাহলে 1 লিটার। তাহলে কি পেলাম? দ্বিতীয় বোতলে ফিনাইল পেলাম 1/2 লিটার আর জল পেলাম 1 লিটার। দুটোতেই জল 1 লিটার পেয়েছি।
এবারে তৃতীয় বোতল বের করব। তাহলে তৃতীয় বোতলে ফিনাইল ইস টু জল, তাহলে তৃতীয় বোতলে ফিনাইল কত, ফিনাইল আর জলের অনুপাত কত দেওয়া আছে? 1:3। আর তৃতীয় বোতলের কতটা মেশানো হয়েছে? 2/3 তাহলে তৃতীয় বোতলের 2/3 সমান এরকম আয়তন কত ছিল? 2 লিটার ধরেছিলাম, তাহলে এটা হবে 2 গুণিত 2/3 লিটার সমান 4/3 লিটার। তাহলে তৃতীয় বোতলের 2/3 সমান হলো 4/3 লিটার। এবার এই 4/3 লিটারের মধ্যে ফিনাইল কতটা, জল কতটা বের করব। তাহলে অতএব তৃতীয় বোতলে ফিনাইল আছে, তৃতীয় বোতলে ফিনাইল কতটা আছে? 4/3 লিটারের মধ্যে বের করব। আর অনুপাত দেওয়া আছে কত? 1:3। তাহলে ফিনাইলের আনুপাতিক ভাগ হার 1/4, এখানে 4 4 কেটে গেলে 1/3 লিটার। আচ্ছা, এবং জলটা বের করব। এবং তৃতীয় বোতলে জল আছে সমান 4/3 লিটারের মধ্যেই বের করতে হবে। জলের আনুপাতিক ভাগ হার কত? 3/4। তাহলে এত লিটার সমান 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে কত হচ্ছে? 1 লিটার। তাহলে তৃতীয় বোতলে কি পেলাম? ফিনাইল পেলাম 1/3 আর জল পেলাম 1 লিটার। তাহলে এবার তিনটে বোতলের ফিনাইল কতটা, জল কতটা পেয়ে গেছি। তাহলে এখানে আমাদেরকে কি চাইছে? নতুন মিশ্রণে ফিনাইল ও জলের পরিমাণের অনুপাত। তাহলে একেবারে এটা অনুপাতটা বের করে ফেলবো। ফিনাইলটা যোগ করব, জলটা যোগ করব, তার দিলেই অনুপাতটা পেয়ে যাব। তাহলে অতএব নতুন মিশ্রণে ফিনাইল ইস টু জল সমান, ফিনাইল কতটা হবে? ফিনাইলগুলো হচ্ছে 2/3 যোগ 1/2 যোগ 1/3 অনুপাত জল হচ্ছে তিনটেতে 1 লিটার করে আছে, তাহলে 1 লিটার করে যোগ করলাম। তাহলে এখানে মোট ফিনাইলটা তিনটেতে যা ফিনাইল আছে যোগ করছি, তিনটেতে যা জল আছে যোগ করে বের করলাম। এবার এই যোগগুলো করে অনুপাতটা বের করে দিলে হয়ে যাবে। তাহলে এখানে লসাগু কত হবে? 3 আর 2 লসাগু হবে 6, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 দুগুণে 4, 2 দিয়ে 6 কে ভাগ করলে 3, 3 1 কে 3, 3 দিয়ে 6 কে ভাগ করলে 2, 2 1 কে 2, অনুপাত এখানে হবে 3। তাহলে সমান এখানে কত হচ্ছে? 4 3 7 2 9, 9/6 অনুপাত 3 সমান, এটাকে এখানে যদি কাটাকাটি 3 3 9, 3 দুগুণে 6, তাহলে এখানে উপরে 3 হচ্ছে, এখানে উপরে 3 হচ্ছে, 3 গুলো যদি বাদ দিয়ে দিই তাহলে এখানে কত থাকবে? 1/2:1, 1/2:1। এবার এখানে এটাকে ভগ্নাংশটাকে যদি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করি তাহলে কি হবে? 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে এখানে হবে 1, আর 1কে 2 দিয়ে গুণ করলে 2। তাহলে নতুন মিশ্রণে ফিনাইল ও জলের অনুপাত কত হবে? 1:2। পারলাম বোঝাতে? অঙ্কটা একটু বড় আছে কিন্তু সোজা। তাহলে 2 হলের পরে পরের অঙ্কটা দেখি। 3-এরটা, চিনির মূল্য 25% বৃদ্ধির ফলে একটি পরিবার চিনির ব্যবহার 15% কমালো। এতে ওই পরিবারে চিনি বাবদ খরচ শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে নির্ণয় করি। তাহলে ধরি পূর্বে 100 একক চিনির মূল্য ছিল 100 টাকা। তাহলে এখন কি হচ্ছে? চিনির মূল্য 25% বৃদ্ধি পাচ্ছে। তাহলে বর্তমানে কি দাঁড়াচ্ছে? 100 একক চিনির মূল্য হয়ে যাচ্ছে 125 টাকা।
তাহলে মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় মূল্য 25% বৃদ্ধি পাওয়ায় 100 একক চিনির মূল্য হবে 125 টাকা। তাহলে এখন এখানে পরিবারটা চিনির ব্যবহার 15% কমাচ্ছে, চিনির ব্যবহার 15% কমাচ্ছে। তাহলে আগে পরিবারটা কত চিনি ব্যবহার করত? 100 একক। তাহলে এখন কত চিনির ব্যবহার করবে? তাহলে 15% কমালে 15% কমালে পরিবারটি চিনি ব্যবহার করবে 15% কমালে পরিবারটি চিনি ব্যবহার করবে কত? আগে করছিল 100 একক, এখন 15% কমাচ্ছে, তাহলে 100 বিয়োগ 15 একক সমান 85 একক। তাহলে এবার এই 85 একক চিনির দামটা আমরা বের করব। তাহলে খরচটা শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে দিয়ে সেটা বের করব। তাহলে আগে 85 একক চিনির দাম কত ছিল? 85 টাকায় ছিল। আর এখন এই 85 একক চিনির দাম কত হচ্ছে সেটা বের করতে হবে। তাহলে পরে 100 একক চিনির দাম এখন কত? 125 টাকা। আর এই 85 একক চিনির দাম কত সেটা বের করব। তাহলে 100 একক চিনির দাম, তাহলে এখানে চিনির পরিমাণ লিখতে পারি, 82কে যদি করি তাহলে ছক করব। চিনির পরিমাণ আর এখানে মূল্য। তাহলে চিনির পরিমাণ 100 একক, এর মূল্য কত? বর্তমানে হচ্ছে 125 টাকা। আর এই 85 এককের মূল্য কত হবে সেটা বের করব। ঠিক আছে? তাহলে চিনির পরিমাণ আর মূল্যের মধ্যে কি সম্পর্ক? সরল সম্পর্ক। তাহলে ভগ্নাংশটা কি হবে? সরল সম্পর্ক হলে ভগ্নাংশটি হবে, সরল সম্পর্ক হলে ভগ্নাংশ উল্টে যাবে, উপরে 85 নিচে 100। তাহলে অতএব মূল্য সমান, মানে চিনির দামটা এখন কত হবে সেটা বের করছি, তাহলে 125 ইন্টু 85/100। এবার এটা যদি কাটাকাটি করি, 25 5 125, 25 4 100, তাহলে আর কাটাকাটি যাবে না। 5 5 25 5, হাতে 2, 5 হাতে 40 আর 2 42, 425/4। তাহলে মূল্য হচ্ছে এত টাকা। তাহলে এখন মূল্য বেরোলো এত টাকা। তাহলে আগে পরিবারটা চিনির জন্য কত খরচ করতো? 100 টাকা। আর এখন কত খরচ করতে হবে? 425/4 টাকা। তাহলে খরচটা কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে অতএব, আচ্ছা এবার মুছে নিই এটা। তাহলে এখানে কি পেলাম? 425/4 টাকা। তাহলে অতএব খরচ বৃদ্ধি পায় সমান 425/4 মাইনাস 100। আগে ব্যবহার করতো 100 টাকা, আগে খরচ করতো 100 টাকা, এখন খরচ করতে হবে 425/4 টাকা। তাহলে এটা বিয়োগ করলে কত হবে? 4, 425 বিয়োগ 400 এত টাকা সমান 25/4 টাকা সমান 4 6 24 1, 6 পূর্ণ 1 4 টাকা। আচ্ছা এবার এখানে আমরা খরচটা বের করছি কিসের উপর? 100 টাকার উপরেই বের করছি। আগে খরচ হতো 100 টাকা, তাহলে এখন 100 টাকাতে খরচটা বৃদ্ধি পাচ্ছে কত টাকা? 6 পূর্ণ 1 4 টাকা। তাহলে খরচ শতকরা কত বৃদ্ধি পাবে? অতএব খরচ বৃদ্ধি পাবে, যেহেতু আমরা হিসাবটা 100 টাকার মধ্যে করছি তাই যত টাকা খরচ হচ্ছে তত পার্সেন্টেই খরচ বাড়বে।
তাহলে খরচ বৃদ্ধি পাবে 6.1/4%। পারলাম বোঝাতে? চলো তাহলে পরেরটা দেখি। একটি চৌবাচ্চায় 3টি নল আছে। ওই 3টি নল দিয়ে আলাদা আলাদাভাবে যথাক্রমে 18, 21 ও 24 ঘন্টায় চৌবাচ্চাটি পূর্ণ করা যায়। একসঙ্গে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? তাহলে 3টি নল লাগানো আছে এবং 3টি নল আলাদা আলাদাভাবে কতক্ষণে চৌবাচ্চাটি ভর্তি করে সেটা বলা আছে। তাহলে প্রথম নলটি প্রথম নলটা কত মিনিটে চৌবাচ্চাটা পূর্ণ করে? 18 মিনিটে। তাহলে 1 মিনিটে পূর্ণ করবে কত? চৌবাচ্চার 1/18 অংশ। ঠিক এরকম ভাবে দ্বিতীয় নলটি কত মিনিটে করে? 21 মিনিটে। তাহলে দ্বিতীয় নলটি 1 মিনিটে পূর্ণ করে চৌবাচ্চার 1/21 অংশ। আর তৃতীয় নলটি 24 ঘন্টায়। সরি, এগুলো ঘন্টা বলা আছে, তাহলে মিনিটটা ঘন্টা লিখতে হবে। তাহলে এখানে 1 ঘন্টায়, দ্বিতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করবে 21 অংশ, আর তৃতীয় নলটি 1 ঘন্টায় পূর্ণ করে চৌবাচ্চার 1/24 অংশ। তাহলে 3টি নল 1 ঘন্টায় কত অংশ করে পূর্ণ করবে সেটা পেলাম। তাহলে 3টি নল একত্রে প্রথমে বলা আছে কি, একসঙ্গে 3টি নল খোলা থাকলে কতক্ষণে চৌবাচ্চাটি জলপূর্ণ হবে। তাহলে নল 3টি একত্রে, অতএব নল 3টি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে চৌবাচ্চার 1/18 প্লাস 1/21 প্লাস 1/24 অংশ সমান 18, 21 আর 24-এর লসাগু কত হবে? 18, 21 আর 24-এর লসাগু করব। লসাগু হবে 504। 18, 21 আর 24, 3 দিয়ে দিলে 3 6 18, 3 7 21, 3 8 24, 2 দিয়ে দিলে 2 3 6, 7 2 4 8, তাহলে আর যাবে না। তাহলে 3 দুগুণে 6, 6 3 18, 4 18 72, 72কে 7 দিয়ে গুণ করতে হবে। 72কে 7 দিয়ে গুণ করলে 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 7 49 আর 1 50, 504। তাহলে লসাগু হচ্ছে 504। এখানে লসাগুটা 504। এবারে দেখো এখানে নিচে কত আছে? 18 আছে। তাহলে 18 দিয়ে 504কে ভাগ করলে কি করে হবে? কত হবে কি করে বুঝবো? তাহলে এখানে নিচে আছে 18, তাহলে এখান থেকে আগে 18 বের করব। তাহলে 3 দুগুণে 6, 6 3 18, তাহলে এখান থেকে 18 আলাদা করলে বাকি থাকছে কত? 7 আর 4, তাহলে 7 আর 4 গুণ করলে কত হবে? 28। তাহলে 18 দিয়ে যদি 504কে ভাগ করি হবে 28, আর 1 দিয়ে গুণ করলে 28ই হবে। এবার 21 আছে, তাহলে এখান থেকে 21 বের করি। 21 হলে এই 7 আর 3টে যাচ্ছে, তাহলে বাকি থাকছে এগুলো। এই 3টাকে গুণ করলে 3 দুগুণে 6, 4 6 24, তাহলে এখানে কত হবে? 24 যোগ 24 দিয়ে ভাগ করলে তাহলে কত পাবো? 21 দিয়ে ভাগ করে যদি 24 পাচ্ছি, 24 দিয়ে ভাগ করলে পাবো 21, তাহলে এখানে হবে যোগ 21। তাহলে এত অংশ সমান কত পাবো? এখানে এই 3টে যোগ করলে 4 একে 5, 5 আর 8 13, 3 হাতে 1, 2 একে 3, 3 2 5 আর 2 7, তাহলে 73/504। তাহলে এখানে পেলাম 73/504 অংশ। তাহলে নল 3টি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করছে কত অংশ? 73/504 অংশ। তাহলে বোর্ডটা মুছবো, এটা লিখে রাখি 73/504। তাহলে এরা একত্রে 1 ঘন্টায় যদি 73/504 অংশ পূর্ণ করছে, তাহলে পুরো সম্পূর্ণ চৌবাচ্চাটা কতক্ষণে পূর্ণ করবে?
তাহলে অতএব 3টি নল একত্রে, অতএব 3টি নল একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করবে। তাহলে এরা 1 ঘন্টায় কত অংশ করছিল? 73/504 অংশ। তাহলে চৌবাচ্চাটা পূর্ণ করবে কতক্ষণে? 504/73 ঘন্টায়। সমান কত ঘন্টায় হবে? 73 দিয়ে এটাকে ভাগ করলে, 504কে যদি 73 দিয়ে ভাগ করি তাহলে এখানে 6 বার যাবে। 6 3 18, 8 হাতে 1, 6 7 42 আর 43, বিয়োগ করলে 8 আছে 14, 6 হলে একটা এখানে আসছে, 4 আছে 10, 6 হলে 4 আর 5, তাহলে 6 পূর্ণ 66 73, 6 পূর্ণ 66/73 ঘন্টায়। তাহলে 3টি নল একত্রে যখন খোলা থাকবে তখন চৌবাচ্চাটি জলপূর্ণ হবে 6 পূর্ণ 66/73 ঘন্টায়। তাহলে এটা হলো, এরপরে বিটা করতে হবে। তাহলে বিটা কি আছে? যদি প্রথম দুটি নল খোলা থাকতো তাহলে চৌবাচ্চাটি পূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এখানে প্রথম নলটা 1 মিনিটে কতটা পূর্ণ করে পেয়েছিলাম? 1/18 অংশ। আর দ্বিতীয় নলটা 1 মিনিটে পূর্ণ করে কতটা? 1/21 অংশ। তাহলে প্রথম নল দুটি একত্রে, আচ্ছা আবার প্রথম নল দুটি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করে চৌবাচ্চার কত অংশ হবে? প্রথম নলটি 1 ঘন্টায় করে 1/18 অংশ, দ্বিতীয় নলটি 1 ঘন্টায় করে 1/21 অংশ। তাহলে এত অংশ হয়েছে। তাহলে প্রথম নল দুটি একত্রে 1 ঘন্টায় পূর্ণ করবে এত অংশ। এবার 18 আর 21 লসাগু করব। তাহলে 18 আর 21 লসাগু যদি করা হয়, 3 দিয়ে দিলে 3 6 18, 3 7 21, আর যাচ্ছে না। তাহলে 6 7 42, 42কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 4 12, 126। তাহলে লসাগু হচ্ছে 126। তাহলে 18 দিয়ে ভাগ করলে কত হবে? 18 দিয়ে ভাগ করলে হবে 7, 7 18 126। তাহলে এখানে 7 একে 7, আর 21 দিয়ে ভাগ করলে কত হবে? তাহলে এখান থেকে 21 যদি বের করে নিই, 7 3 21, পড়ে থাকছে কত? 6। তাহলে এখানে 21 দিয়ে ভাগ করলে কত হবে? 6। তাহলে এত অংশ সমান কত হবে? 13/126 অংশ। তাহলে প্রথম নল দুটি 1 ঘন্টায় পূর্ণ করছে কত? 13/126 অংশ। তাহলে অতএব প্রথম নলটি চৌবাচ্চাটি পূর্ণ করবে, প্রথম নল দুটি, অতএব ওই নল দুটি চৌবাচ্চাটি পূর্ণ করবে, এটাকে উল্টে দেবো, 126/13 ঘন্টায় সমান, এখানে 8 তেরং 104, 9 তেরং 156। তাহলে 9 তেরং 8 তেরং 104, 9 তেরং 117, 9 তেরং 117 গেল। তাহলে এখানে হবে 9, 9 পূর্ণ 9 13 ঘন্টায়। পারলাম বোঝাতে? তাহলে প্রথম নল দুটি একত্রে চৌবাচ্চাটি পূর্ণ করবে 9 পূর্ণ 9 13 ঘন্টায়। তাহলে বিয়ের দাগটা হয়ে গেল। চলো এবার 4-এর দাগ দেখি। 4-এর দাগ বলছে লসাগু নির্ণয় করো। তাহলে এখানে প্রথম রাশি কি আছে? 3 স্কোয়ার মাইনাস 5ab মাইনাস 12b স্কোয়ার। তাহলে এখানে 12 দিনে কত হবে? 36। তাহলে 36কে ভেঙে 5 করতে হবে, মানে 9 আর 4-এ ভাঙবো, তাই তো? তাহলে 3 স্কোয়ার মাইনাস 9ab মাইনাস, এটা প্লাস মাইনাসে ভাঙতে হবে, তাহলে 9ab প্লাস 4ab মাইনাস 12b স্কোয়ার।
তাহলে এখানে 9 4 36, 12 দিনে গুণ করে কত হয়েছিল? 36 হয়েছিল। তাহলে এখানে 9 4 36 আর 9 থেকে 4 বিয়োগ করলে 5। তাহলে এবার এই দুটো থেকে কমন নেব, কি কমন যাবে? 3a কমন যাবে। 3a কমন নিলে এখানে পড়ে থাকবে a প্লাস 3b, আর প্লাস এখান থেকে কমন যাবে 4b। 4b কমন নিলে পড়ে থাকছে 4b কমন নিলে এখানে পড়ে থাকছে a মাইনাস 3b। আচ্ছা, এখানে দেখো এখানে মাইনাস আছে মাঝখানে, তাহলে এখানটা মাইনাস হবে। তাহলে এখানেও পড়ে থাকছে a মাইনাস 3b, এদিকেও a মাইনাস 3b। তাহলে এটা কমন যাবে। a মাইনাস 3b যদি কমন নেই তাহলে এখানে আছে 3a আর এখানে 4b। তাহলে প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করে এটা পেলাম। এবার দ্বিতীয় রাশিটা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে দ্বিতীয় রাশি আছে a টু দি পাওয়ার 5 মাইনাস 27 স্কোয়ার বি কিউব মাইনাস 27 স্কোয়ার বি কিউব সমান, এখান থেকে যদি স্কোয়ার কমন নেই তাহলে এ স্কোয়ারটা কমন নিলে এখানে পড়ে থাকবে এ কিউব মাইনাস 27 বি কিউব। তাহলে এখান থেকে স্কোয়ার কমন চলে এসছে, পড়ে থাকছে এ কিউব মাইনাস 27 বি কিউব। এবার স্কোয়ার ইন্টু এটাকে ভাঙবো এ কিউব মাইনাস 3b এর হোল কিউব। তাহলে এবার কি পেলাম? এ কিউব মাইনাস বি কিউব সমান, এখানে এটা থাকবে স্কোয়ার ইন্টু, তাহলে এ কিউব মাইনাস বি কিউব সমান কি? এ মাইনাস বি। তাহলে এ মাইনাস 3b ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি। তাহলে স্কোয়ার প্লাস এ বি, এ বি মানে 3 আর এ বি গুণ করলে হবে 3ab প্লাস বি স্কোয়ার মানে 9b স্কোয়ার। তাহলে দ্বিতীয় রাশি ভাঙা হলো। এখানে আরো একটা আছে তৃতীয় রাশি 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে তৃতীয় রাশি সমান, দেখো 3 স্কোয়ার 9 স্কোয়ার প্লাস 24ab প্লাস 16b স্কোয়ার। তাহলে এটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে ভাঙতে পারি। 3a এখানে 4a 12 দুগুণে 24। তাহলে এটাকে স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রে যদি ভাঙি তাহলে কত হবে? 3a প্লাস 4b এর হোল স্কোয়ার। তাহলে সমান, এটাকে দুবার লিখতে পারি 3a প্লাস 4b ইন্টু 3a প্লাস 4b। তাহলে এটা মিডল টার্ম হবে, আমরা মিডল টার্মও করতে পারি বা এইভাবেও ভাঙতে পারি। তাহলে এখানে কি বের করতে বলেছে? লসাগু নির্ণয় করতে বলেছে প্রথমটা। তাহলে লসাগু সমান, অতএব লসাগু সমান সবই লিখতে হবে। তাহলে এখানে এটা এইগুলো আগে লিখে নিই, a মাইনাস 3b তাহলে প্রথমটাতে এখানে আছে a মাইনাস 3b লিখলাম। এখানে কত আছে? 3a প্লাস 4b। তাহলে 3a প্লাস 4bটা দেখো এখানে এক জায়গাতে দুটো আছে, তাহলে একবারে 3a প্লাস 4b এখানে দুটো লিখবো 3a প্লাস 4b। আচ্ছা, আর কি পাচ্ছি? এবার এখানে দেখো সামনে স্কোয়ার একটা ছিল, সামনে স্কোয়ার, এখানে সামনে স্কোয়ার একটা ছিল, তাহলে সেই স্কোয়ারটা থাকবে। আচ্ছা, তাহলে সামনে স্কোয়ারটা লিখে নিই, গসাগু সমান স্কোয়ার। এবার এখানে a মাইনাস 3b, তাহলে a মাইনাস 3b লেখা হয়ে গেছে, আর বাকি আছে কোনটা? স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। তাহলে এটা লিখবো, তাহলে ইন্টু স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার। আচ্ছা, এবার কি হবে? এবার দেখো এখানে 3a প্লাস 4bটা দুটো আছে, তাহলে এটার স্কোয়ার করে দিতে পারি। তাহলে স্কোয়ার a মাইনাস 3b ইন্টু 3a প্লাস 4b এর স্কোয়ার, আর এখানে যেটা পড়ে আছে স্কোয়ার প্লাস 3ab প্লাস 9b স্কোয়ার, এটা থাকবে। তাহলে এটা হলো লসাগু। চলো পরেরটা দেখি। পরেরটা বলছে গসাগু নির্ণয় করো। তাহলে এখানেও তিনটে রাশি আছে। তাহলে প্রথম রাশি
প্রথম রাশি সমান 6x স্কোয়ার মাইনাস 13x প্লাস 6 স্কোয়ার। তাহলে এটা দেখো 6 6 36 করতে পারি, 6 6 36 হচ্ছে গুণ করলে আর ভেঙে ভেঙে করতে হবে 13, যেহেতু প্রান্তীয় পদ দুটোই প্লাস আছে তাহলে প্লাসে ভাঙবো, মানে 9 4 36, তাহলে 4 আর 9 ভাঙবো, তাহলে 6x স্কোয়ার মাইনাস 9x মাইনাস 4x প্লাস 6 স্কোয়ার সমান, এখান থেকে এক্স কমন নেব, তবে এক্স নয়, শুধু সংখ্যাটাও কমন যাবে, এখানে 6 আছে এখানে 9 আছে, 6 আর 9 থেকে 3 কমন যাবে, তাহলে কমন নেব 3x, এখানে পড়ে থাকছে 2x মাইনাস এখানে পড়ে থাকছে 3a, এক্সট্রা কমন চলে গেছে তাহলে 3a। এবার এই দুটো থেকে কি কমন যাবে, এখানে মাইনাস আর 4 আর 6কে 2 দিয়ে ভাগ যাবে তাহলে 2, আর এ দু জায়গাতে আছে, এটা কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকছে কি 2x, 2 দিয়ে 4কে ভাগ করলে 2 আর এক্স পড়ে থাকছে, তাহলে 2x, আর এখানে হচ্ছে প্লাসটা মাইনাস হয়ে যাবে যেহেতু এখানে মাইনাস কমন নিয়েছি, 2 দিয়ে 6কে ভাগ করলে 3 আর a, তাহলে 2x মাইনাস 3a। দেখো এবার এখানে 2x মাইনাস 3a 2x মাইনাস 3a মিলেছে, তাহলে 2x মাইনাস 3 এটা কমন নেব, পড়ে থাকছে কি 3x মাইনাস 2a, 3x মাইনাস 2a। তাহলে প্রথম রাশি হলো, এবার দ্বিতীয় রাশিটা ভাঙি, তাহলে দ্বিতীয় রাশি কি আছে, দ্বিতীয় রাশি আছে 6x স্কোয়ার প্লাস 11x মাইনাস 10 স্কোয়ার, এটা হচ্ছে দ্বিতীয় রাশি। তাহলে এখানে 6 10 60, আর এখানে দেখো প্রান্তীয় পাতা বিয়োগ আছে, তাহলে মাইনাস করে আনবো, তাহলে এটা ভাঙা যাবে 15 4 60, ঠিক আছে, 15 আর 4 ভাঙবো, তাহলে 6x স্কোয়ার প্লাস 15x মাইনাস 4x মাইনাস 10 স্কোয়ার। এবার এই দুটো থেকে কি কমন যাবে, 6 আর 15, এখান থেকে 3 কমন যাবে, তাহলে 3 কমন নিলে এখানে 2x পড়ে থাকছে, প্লাস 3 দিয়ে 15কে ভাগ করলে 5, আর x কমন নিলে পড়ে থাকছে a, তাহলে 2x প্লাস 5a, আর এখান থেকে কি কমন যাবে, এখান থেকে 2 কমন যাবে, সংখ্যা 2 কমন যাচ্ছে, আর a আছে দু জায়গাতেই, তাহলে এটা কমন যাবে, তাহলে 2a কমন নিলে এখানে পড়ে থাকছে কি 2x মাইনাস 10কে ভাগ করলে 5a, তাহলে 2x মাইনাস 5a। আচ্ছা দেখো এখানে মাইনাস কমন নেওয়া আছে যেহেতু, তাহলে এই মাইনাসটা কি হবে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে 2x প্লাস 5a 2x প্লাস 5a মিলেছে, তাহলে কমন কি যাবে 2x প্লাস 5a, তাহলে পড়ে থাকবে কি 3x মাইনাস 2a, তাহলে এখানে কমন গেছে 3x, দেখো এখানটা বোঝা যাচ্ছিল না ভালো করে, এখানে 3x, তাহলে কমন গেছে এখানে কি 3x কমন গেছিল, তাহলে এখানে পড়ে থাকছে 3x, এখানে মাইনাস 2a। তাহলে দ্বিতীয় রাশিটাকে ভেঙে পেলাম কি 2x প্লাস 5a ইন্টু 3x মাইনাস 2a। এরপরে তৃতীয় রাশি দেওয়া আছে কি 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 স্কোয়ার। তাহলে তৃতীয় রাশিটা ভাঙি, তৃতীয় রাশিটা এদিকেই ছোট করে ভেঙে নিচ্ছি, তাহলে তৃতীয় রাশি সমান 6x স্কোয়ার প্লাস 2x মাইনাস 4 স্কোয়ার সমান, এখানে 4 6 24, 4 6 24, আর ওই 4 6 আর 4 ভাঙবো, তাহলে 6x স্কোয়ার প্লাস 6x মাইনাস 4x মাইনাস 4 স্কোয়ার। তাহলে কমন কি নেব, এখানে এখান থেকে কমন চলে যাচ্ছে 6 আর সঙ্গে x, তাহলে 6x কমন নিলে এখানে পড়ে থাকছে x প্লাসে, আর এখানে মাইনাস 4a কমন যাবে, তাহলে এখানে পড়ে থাকছে x, মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস এ, তাহলে এগুলো স্কোয়ার, বুঝতে অসুবিধা হচ্ছে কি, তাহলে এবার x প্লাস এটা যদি কমন নেই, তাহলে এখানে পড়ে থাকছে 6x আর এখানে পড়ে থাকছে মাইনাস 4a। তাহলে তিনটে রাশি ভেঙে পেলাম এগুলো। এবার এখানে কি বের করতে বলেছে গসাগু, তাহলে গসাগু মানে কি দেখতে হবে, সাধারণ উৎপাদক কি আছে দেখতে হবে। আচ্ছা এখানে এই যে 6x মাইনাস 4a আছে, এখানটা থেকে আবার 2 কমন যাবে, তাহলে 6x মাইনাস 4a এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে কি হবে
এক্স প্লাস এ ইন্টু এখানে হবে 3x মাইনাস 2a। তাহলে 3x মাইনাস 2a, দেখো এখানে 3x মাইনাস 2a আছে, এখানে 3x মাইনাস 2a আছে, এখানেও 3x মাইনাস 2a আছে। তাহলে গসাগু কি হবে? অতএব গসাগু 3x মাইনাস 2a। সব থেকে ভালো হয় এখানে কমনটা সংখ্যাগুলো প্রথমে, যখন তিনটে সংখ্যার মধ্যে থেকে দেখতে পাচ্ছি 2 কমন যাচ্ছে, এই 2টাকে প্রথমেই কমন নিয়ে নেওয়া, এটা সব থেকে ভালো হয়। তাহলে সেটা কমনটা নিয়ে নিতে পারো, না হলে শেষেও কমনটা এখানে নিলে তাহলে কমন ফ্যাক্টর পেয়ে যাচ্ছি 3x মাইনাস 2a। তাহলে গসাগু হবে 3x মাইনাস 2a। তাহলে 4-এর দাগ হলো। 5-এর দাগ দেখি, সরলতম আকারে প্রকাশ করতে বলছে। এটা 9 নম্বর সেটে দেখবে আছে, 9 নম্বর সেটে এটা সমাধান করে দেওয়া হয়েছে। তাহলে এটা ওখান থেকে দেখে নেবে। এখন যেহেতু সেটগুলো অনেক পিছনের দিকে, আগের অঙ্কগুলো অনেক করা হয়ে গেছে। আচ্ছা, এই এই যে অঙ্কটা, এটাও এই 2-এর দাগটাও 12 নম্বর সেটে করা হয়েছে, এটাও ওখান থেকে দেখে নেবে। এরপরে 6-এর দাগ, 6-এর দাগের এই সেটটা 13-তে আছে, 15-তে আছে, দু জায়গাতেই সমাধান করা হয়েছে। তাহলে ওটা ওখান থেকে দেখবে। তাহলে দেখো 6-এর 2-এর দাগটা এবারে দেখো। 6-এর দাগ 2-এর দাগে আছে এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 প্লাস 24। তাহলে এবার দেখো এখানে এটা কি গুণ করে সমান একই সংখ্যা আনতে হবে। তাহলে এক্স প্লাস 1 এক্স প্লাস 3 এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 6 আছে এখানে। তাহলে এক্স মাইনাস 6। তাহলে দেখো এই -4 থেকে যদি +1, -1 এর সাথে -4 এর সাথে যদি +1টা নিই, তাহলে -3 পড়ে থাকবে। আর -6 থেকে 6 এর সাথে +3টা নিলে -3টা হবে। তাহলে এইগুলো পাশাপাশি নেব, এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4, -4 থেকে +1 বাদ দিলে -3, আর এক্স প্লাস 3 সঙ্গে কাকে নেব? এক্স মাইনাস 6। তাহলে -6 থেকে +3 বাদ দিলে -3 থাকবে। তাহলে দুই জায়গাতে -3 পাচ্ছি, সেই জন্য এগুলো এইভাবে সাজালাম। এবার কি করব? এবার এই দুটোকে গুণ করব, এখানে এই দুটো গুণ করব। তাহলে এই দুটো গুণ করলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 3x আর প্লাসে মাইনাসে 4 × 4। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4। এখানে কি পাবো? এখানে এটা গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x আর প্লাসে মাইনাসে মাইনাস 3 × 6 = 18 প্লাস 24 সমান কি পাচ্ছি? তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 4 এখানে পেয়েছি, আর এখানে পেয়েছি এটা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 18। এবার কি করব? এবারে এক্স স্কোয়ার মাইনাস 3x, যার জন্য এইভাবে এগুলো পাশাপাশি সাজিয়ে নিয়ে গুণটা করলাম। এই এক্স মাইনাস 3x, এক্স স্কোয়ার মাইনাস 3x, আর এখানে এক্স স্কোয়ার মাইনাস 3x এক আনার জন্য, ঠিক আছে? তাহলে এবারে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান কিছু একটা ধরে নেব, ধরে অঙ্কটা করব। তাহলে ধরি এক্স স্কোয়ার মাইনাস 3x সমান পি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x সমান পি ধরে নিলাম। তাহলে অতএব প্রদত্ত রাশিমালা সমান প্রদত্ত রাশিমালা সমান কি পাচ্ছি? এখানে পি মাইনাস 4 ইন্টু পি মাইনাস 18 আর এখানে প্লাস 24 দিলে এবার এখানে গুণ করলে কি হবে? পি স্কোয়ার, দুটোই মাইনাস আছে তাহলে যোগ করবো, 18 আর 4 22 পি, আর মাইনাসে মাইনাসে প্লাস 4 18 72 প্লাস 24। তাহলে সমান কি পাবো? পি স্কোয়ার মাইনাস 22 পি প্লাস এখানে এই দুটো যোগ করলে 72 আর 24 96, তাহলে প্লাস 96। এবার এটাকে ভাঙবো, ভেঙে মিডল টার্ম করবো। তাহলে এটা মিডল টার্ম করলে 16 × 6 = 96 আর 16 আর 6 = 22। তাহলে পি স্কোয়ার মাইনাস 16 পি মাইনাস 6 পি প্লাস 96। এই দুটো থেকে কমন কি যাবে? পি কমন যাবে, পি কমন নিলে পি মাইনাস 16, এখানে মাইনাস 6 কমন যাবে, তাহলে -6 কমন নিলে পি মাইনাস 16। তাহলে এবার পি মাইনাস 16 কমন যাচ্ছে, তাহলে পড়ে থাকছে পি মাইনাস 6। তাহলে এবারে পি এর মানটা বসাবো। পি এর মান কত ছিল? পি এর মান ছিল এক্স স্কোয়ার মাইনাস 3x সমান পি ছিল, এখানে এক্স স্কোয়ারটা লেখা হয়নি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x পি এর জায়গায় বসাবো, এক্স স্কোয়ার
-3x -16 ইন্টু এক্স স্কোয়ার -3x -6। এবার দেখবো এর মধ্যে আবার কোনোটাকে ভাঙা যাবে কিনা। তাহলে এর মধ্যে যদি কোনোটাকে আবার ভাঙা যায় তাহলে সেটাকে ভাঙতে হবে ওই মিডল টার্মেই। তাহলে এর মধ্যে এখানে 6কে ভেঙে 3 আসছে না, আর 16কে ভেঙে 3 এখানে প্লাস মাইনাসে এটাও আসছে না, তাহলে এটা আর ভাঙা যাবে না, তাহলে এটাই উত্তর হবে। তাহলে 6-এর 2-এর দাগ কমপ্লিট হলো। এবারে 7-এর দাগে কি আছে, উপপাদ্য আছে, উপপাদ্যগুলো তোমরা বইতে পাবে, বই থেকে দেখবে। 8-এর দাগ, এবিসিডি চতুর্ভুজে বিসি সমান বিএ এবং সিডি সমান এডি প্রমাণ করো কোন বিএডি সমান কোন বিসিডি। তাহলে এবিসিডি চতুর্ভুজ, একটা চতুর্ভুজ আছে এবিসিডি, এর কি বলা আছে, বিসি সমান বিএ। তাহলে এ বি সি ডি যদি করি তাহলে বিসি সমান বিএ, মানে এই বাহুটার এই বাহুটা সমান। আর এখানে কি বলছে, সিডি ইজ গ্রেটার দেন এডি, সিডি ইজ গ্রেটার দেন এডি। তাহলে এখানে ছবি অনুযায়ী ভুল হচ্ছে, ছবিটা তাহলে একটু অন্যভাবে যদি আঁকি, মানে এডিটা এখানে বড় দেখাচ্ছে, এডিটাকে ছোট করে যদি আঁকি, এইভাবে যদি নামটা দিই এ বি সি ডি, তাহলে এক্ষেত্রে এ বি বিএ আর বিসি সমান বলা আছে, বিএ আর বিসি মানে বিসি ইজ ইকুয়াল টু বিএ, সিডি ইজ গ্রেটার দেন এডি, সিডিটা এডির থেকে বড়। তাহলে এখানে এই বিডি কর্ণটা আমরা এঁকে নিলাম, বিডি কর্ণটা এঁকে নিলাম। তাহলে এখানে প্রদত্ততে কি পাচ্ছি, এ বি সি ডি চতুর্ভুজের বিসি সমান বিএ এবং সিডি ইজ গ্রেটার দেন এডি, এটা হচ্ছে প্রদত্ত। প্রামাণ্য কি, প্রমাণ করতে হবে যে কোন বিএডি সমান কোন বিসিডি। তাহলে বিএডি কোনটা, বিসিডি কোণের চেয়ে বড়, এটা প্রমাণ করতে হবে। কোন বিএডি, এই কোনটা বড় প্রমাণ করব, বিসিডির চেয়ে কোন বিএডি ইজ গ্রেটার দেন বিসিডি। তাহলে এখানে বলা আছে কি, চতুর্ভুজের বিসি সমান বিএ, এই বাহুটার এই বাহুটা সমান বলা আছে। আচ্ছা, এখানে আমরা এই কর্ণটা যোগ করব, তাহলে প্রমাণ করতে হবে যে কোন বিএডি সমান কোন বিসিডি। এবার এটা প্রমাণ করার জন্য কি করব, অঙ্কন। তাহলে এখানে একটা অঙ্কন করতে হবে, অঙ্কনটা কি হবে, এসি কর্ণ অঙ্কন করলাম, এসি কর্ণ অঙ্কন করলাম। এবার দেখো ত্রিভুজ এবিসি এর এবি সমান বিসি বা বিএ সমান বিসি বলা আছে, এটা বিএ সমান বিসি, এটা প্রদত্ত। তাহলে এই কোণটুকু কি হবে, এই যে এই কোণটা কোণ বিএসি, অতএব কোণ বিএসি সমান কোণ এসিবি।
কোণ বিএসি সমান কোণ এসিডি, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। এবারে দেখো ত্রিভুজ এডিসি এর, ত্রিভুজ এডিসি এর কি বলা আছে, এডি সিডি ইজ গ্রেটার দেন এডি, এর সিডি ইজ গ্রেটার দেন এডি, তাহলে সিডি এই বাহুটা হচ্ছে বড়, কার চেয়ে, এটার চেয়ে। এবার আমরা কি জানি, বড় বাহুর বিপরীত কোণ বড় হয়, তাহলে এই এসিডি এই ত্রিভুজটার, ত্রিভুজ এসিডি বা এডিসি এই ত্রিভুজটার কি বলা আছে, এডি বাহুটা বড়, কার চেয়ে, সিডি বাহুটা বড়, সিডি ইজ গ্রেটার দেন এডি, সিডি বাহুটা বড় এডির থেকে, তাহলে বড় বাহু হচ্ছে সিডি। আর আমরা জানি কি বড় বাহুর বিপরীত কোণ বড় হবে, তাহলে এই বাহুটার বিপরীত কোণ কোনটা, এই কোণটা, তাহলে এই কোণটার নাম কি, সিএডি। তাহলে অতএব সিএডি ইজ গ্রেটার দেন, তাহলে এই কোণটা বড় হবে কার চেয়ে, দেখো এই কোণটার বিপরীত বাহু হচ্ছে এটা, আর সিডিটা বড়, তাহলে বড় কোণের বিপরীত বাহু বড় হলো কার চেয়ে, এডির চেয়ে, তাহলে এডির বিপরীতে কোন কোণটা আছে, এডির বিপরীতে এই কোণটা। দেখো এখানে দুটো বাহু, যে দুটো বাহুর কথা বলছে সিডি আর এডি, সিডি বাহুটা বড় কার চেয়ে, এডির চেয়ে, তাহলে সিডি যদি বড় হয় আমরা জানি বড় বাহুর বিপরীত কোণ বড়, তাহলে এখানে বড় বাহুর বিপরীতে কোন কোণটা আছে, এটার নাম কি, সিএডি, তাহলে কোন সিএডি, সিএডি বড় হবে কার চেয়ে, এসি ডি এর চেয়ে, তাহলে এ কোণ এসি ডি। এবারে দেখো এখানে যে দুটো পেলাম, এই কোণটা আর এই কোণটা পেয়েছি, আর এটা লিখলাম। এবারে এটার সঙ্গে যদি এটাকে যোগ করি আর এটার সঙ্গে যদি এটাকে যোগ করি, তাহলে এই পুরো বড় কোণটা পাবো, এবং সেক্ষেত্রে বড় হবে কোন কোণটা, সেক্ষেত্রে বড় হবে এই কোণটা, কারণ এখানে এই কোণটা বড়, এই দুটো কোণ, এই কোণটা, এই ছোট কোণ দুটোর মধ্যে এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণ দুটোর মধ্যে এই কোণটা বড়, এটা ছোট, তাহলে যখন এই দুটো সমান কোণের সাথে একটা বড় কোণ যোগ হচ্ছে, একটার সাথে একটা ছোট কোণ যোগ হচ্ছে, তাহলে যার সঙ্গে বড় কোণটা যোগ হচ্ছে সেটা বড় হবে। তাহলে এখানে কি পাচ্ছে, আগে আমাদের লেখা ছিল যেটা বাঁ দিকের গুলোর সঙ্গে, কোণ বিএসি এর সঙ্গে যোগ করো কোণ সিএডি, তাহলে বিএসি ছিল এর সঙ্গে সিএডি যোগ করলাম, মানে দুটো সমান কোণের মধ্যে একটার সাথে বড় কোণ যোগ হলো, আর এদিকে কোণ এসিবি প্লাস কোণ এসিডি, তাহলে এখানে এই কোণটা বড় ছিল, তাহলে এটার সাথে বড় কোণটা যোগ হয়েছে, তাহলে এই দুটো যোগ করলে কি পাচ্ছি, বিএসি আর সিএডি যোগ করলে পাচ্ছি কোণ বিএডি, তাহলে কোণ বিএডি ইজ গ্রেটার দেন, আচ্ছা এখানে তাহলে যেহেতু বড় কোণটার সঙ্গে দুটো সমান কোণ ছিল, তার সাথে একটার সাথে একটা বড় কোণ যোগ করা হয়েছে, তার মানে যেখানে বড় কোণ যোগ করলাম সেটা বড় হবে, তাহলে এই কোণটা প্লাস এই কোণটা বড় হবে এটার চেয়ে। এবার এই দুটো কোণ যখন যোগ করছি তখন কি কোন কোণটা পাচ্ছি, কোণ বিএ ডি পেলাম, বিএসি আর সিএডি যখন যোগ করছি তখন পেলাম বিএডি, আর এসিবি আর এসিডি যখন যোগ করব, এসিবি আর এসিডি যখন যোগ করব তখন কোন কোণটা পাচ্ছি, বিসিডি, তাহলে এদিকে পেলাম কোণ বিসিডি। তাহলে দেখো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, কোণ বিএডি ইজ গ্রেটার দেন কোণ বিসিডি, এই যে আমাদের প্রামাণ্য এটাই ছিল, তাহলে প্রমাণিত হয়ে গেল। চলো এই সেটের শেষ অঙ্কটা দেখি। প্রমাণ করো সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণেই সমকোণ হবে। তাহলে একটা সামান্তরিক এঁকে নিই। তাহলে সামান্তরিক এবিসিডি এর কোণ এ হলো সমকোণ। তাহলে ধরে নিলাম সামান্তরিক এবিসিডি এর কোণ এ হচ্ছে সমকোণ, তাহলে এটা প্রদত্ত, প্রামাণ্য কি, প্রতিটি কোণ সামান্তরিকের সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ হবে, প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে
কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান সমকোণ। এই প্রত্যেকটা কোণ সমকোণ প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ, এখানে প্রমাণে দেখো কি দেওয়া আছে, কোণ এ সমান সমকোণ দেওয়া আছে। আচ্ছা, সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়? সমান্তরাল হয়। তাহলে এখানে এডি সমান্তরাল বিসি, এডি সমান্তরাল বিসি এবং এবি ছেদক বা ভেদক। তাহলে এডি সমান্তরাল বিসি এবং এবি হলো ভেদক। তাহলে কি পাচ্ছে? তাহলে এই বাহুটা সমান্তরাল আর এটা হচ্ছে ছেদক। তাহলে আমরা জানি কি, দুটো সমান্তরাল সরলরেখাকে যখন একটা সরলরেখা ছেদ করছে, তাহলে ভেদকের একই পাশে অবস্থিত অন্তঃকোণগুলোর সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে কোণ এ প্লাস কোণ বি সমান কত হবে? অতএব কোণ এ প্লাস কোণ বি সমান 2 সমকোণ। তাহলে কোণ এ প্লাস কোণ বি সমান 2 সমকোণ। আবার এখানে আমরা একটু আগে কি পেলাম? এ আমাদের প্রদত্ত আছে কি, কোণ এ সমান সমকোণ। তাহলে এ সমান সমকোণ। তাহলে তাই যদি হবে এ সমান 1 সমকোণ আর কোণ এ প্লাস কোণ বি সমান কত হচ্ছে? 2 সমকোণ। তাহলে এখান থেকে কি বলতে পারি? অতএব কোণ বি সমান সমকোণ। তাহলে এবারে কোণ এ আর কোণ বি সমকোণ, এটা পেয়ে গেলাম। এবার আমরা জানি কি, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। তাহলে কোণ এ সমান কোণ সি সমান কি হবে? সমকোণ। আবার যেহেতু কোণ বি সমকোণ পেয়েছি, তাহলে কোণ বি সমান কোণ ডি সমান সমকোণ। তাহলে কি লিখে দেবো? কোণ এ সমান কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান সমকোণ। তাহলে প্রমাণিত হয়ে গেল যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে সামান্তরিকের প্রতিটি কোণই সমকোণ হবে। তাহলে আজকে এই সেটটার সমাধান শেষ হলো। পরের দিন পরের সেটের সমাধান নিয়ে আসবো।